ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে ঈশ্বর থাকেন না। পদ্মা যাদের দুহাতে দেয় আবার কেড়েও নেয়। আসুন আমরা আলোচনা করি পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আজ আমরা আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি। আর এই পদ্মা নদীর মাঝি থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসে, সেই প্রশ্নগুলি আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা অনেক তথ্য এখানে দিয়ে দেবো। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা গোটা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের পুরো বিষয়টা তোমাদের কাছে আমরা তুলে ধরবো। একদম সুন্দরভাবে, একদম নতুনত্বভাবে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করবো বলে পরিকল্পনা নিয়েছি। তো এখানে আমাদের মূলত যে প্রশ্নগুলো আসে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আমরা একটু প্রথমে আলোচনা করে দিচ্ছি। ১ নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা করা ভীষণ প্রয়োজন, কারণ এই প্রশ্নটা না করলে গোটা উপন্যাসে তোমাদের কাছে একটা অধরা থেকে যাবে। প্রশ্নটি হলো এই: মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির নামকরণের সার্থকতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা 2 স্টার্স দিয়ে রেখেছি। পরীক্ষার সময় তোমরা বলো স্যার আমাদেরকে সাজেশন দিন, আমরা প্রথম থেকেই সাজেশন দিয়ে দিচ্ছি। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা তোমাদের কাছে আমরা তুলে ধরছি, সেটি হলো এই: আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদী মাঝি উপন্যাসটির সার্থকতা আলোচনা করো। অর্থাৎ পদ্মা নদীর মাঝি উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। এখানে তোমরা আঞ্চলিকতা বোঝাতে যে বিষয়গুলি তোমরা আলোচনা করবে, আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা তুলে ধরছি। ১ নম্বরে হলো ভৌগোলিক পটভূমি। আঞ্চলিক উপন্যাস হতে গেলে বা আঞ্চলিক নাটক কিছু হতে গেলে বা আঞ্চলিক কোনো বিষয় হতে গেলে তার প্রথম উপাদান হলো একটা ভৌগোলিক পটভূমি। আর আমরা এই পদ্মা নদীর মাঝি উপন্যাসে দেখছি যে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চল একটি গ্রাম, সেই গ্রামের নাম কেতুপুর গ্রাম। আর তার আশেপাশের অঞ্চলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই কেতুপুর গ্রামটি, যেখানে পদ্মার উত্তাল রূপ, চরের জীবন এবং প্রকৃতির সঙ্গে মানুষের যে লড়াই, এই পদ্মা নদীর মাঝি উপন্যাসে প্রবলভাবে প্রতীয়মান হয়েছে। শুধু তাই নয়, এখানে আমরা দ্বিতীয় পয়েন্ট আলোচনা করে দেব যে আঞ্চলিক উপন্যাস হতে গেলে তার ভাষা হওয়া চাই কিন্তু আঞ্চলিক, অর্থাৎ উপভাষা, ডায়ালেক্টিক। কারণ আমরা জানি উপন্যাসের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তার সংলাপ। আর পদ্মাপাড়ের জেলেরা, অর্থাৎ জেলে সম্প্রদায়ের মানুষগুলো তাদের কথ্য ভাষার মধ্যে দিয়ে যে আঞ্চলিক উপভাষা ব্যবহার করেছে, মানিক বন্দ্যোপাধ্যায় তার সম্পূর্ণ রূপ এই পদ্মা নদীর মাঝি উপন্যাসে তিনি তুলে ধরেছেন। এর পাশাপাশি আরেকটা বৈশিষ্ট্য আঞ্চলিক উপন্যাসে থাকা উচিত, যেটি জীবিকা এবং সংগ্রাম। আমরা জানি এই পদ্মা নদী হলো এই যে জেলে সম্প্রদায়ের মানুষের তাদের জীবিকা একমাত্র নির্ভর স্তর। বলা যেতে পারে এই পদ্মা নদী, এই কুবের, এদের মতো বা হোসেন মিয়া, এই ধরনের মানুষদের বা আরও অন্যান্য জেলে সম্প্রদায়ের মানুষদের তাদের ভাগ্য বিধাতা হলো এই পদ্মা নদী। আবার এই ভাগ্য বিধাতা কখনো কখনো তার প্রলয় রূপ ধারণ করে, আর সেই প্রলয় রূপ ধারণ করে সর্বোচ্চ মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়ে চলে যায়। সুতরাং এখানে আমাদের যেমন জীবিকা দেখছি, তেমনি তাদের একটা প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম দেখছি, যেটি আমাদের পদ্মা নদীর মাঝি উপন্যাসে প্রবলভাবে প্রতীয়মান হয়েছে। এর পাশাপাশি আমরা আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য হিসেবে দেখি যে একটা রীতিনীতি, সংস্কার, বিশ্বাস। আমরা জানি পদ্মা নদীর মাঝি যে জেলে পাড়ার মানুষদের একটা নিজস্ব রীতিনীতি, আচার, প্রথা, সংস্কার আছে। তাদের জীবন অতি দারিদ্র্যময়, কিন্তু দারিদ্র্যময় জীবন হলেও কি হবে, মানুষগুলো, এই কেতুপুরের মানুষগুলো কিন্তু ভীষণ ভীষণ সরল। আর এই উপন্যাসকে তারাই খাঁটি উপন্যাস হিসাবে চিহ্নিত করেছে এই মানুষগুলোকে, তাদের রীতিনীতিগুলিকে। এখানে আমরা
আরও একটা জিনিস স্পষ্টভাবে দেখছি যে পদ্মা নদীর মাঝি উপন্যাসে, সেটা হলো ময়নাদ্বীপ। হোসেন মিয়া এবং ময়নাদ্বীপ একটি কাল্পনিক স্থান হলেও, আবার বলছি, হোসেন মিয়ার ময়নাদ্বীপ একটি কাল্পনিক স্থান হলেও এটি মূলত একটি অঞ্চলে মানুষের বেঁচে থাকার লড়াই, এবং শুধু লড়াই নয়, একটা নতুন আবাসস্থল খোঁজার একটা চিরন্তন প্রচেষ্টা, আকাঙ্ক্ষা মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে, অর্থাৎ পদ্মা নদীর মাঝি উপন্যাসে তিনি তুলে ধরেছেন। এবার আমরা এই আঞ্চলিকতা বোঝাতে যেটি আমরা বলবো যে হোসেন মিয়া আর আমাদের কুবের পাশাপাশি আছে আমাদের কপিলা। এখানে এরা কেবলমাত্র কিন্তু একটা চরিত্র নয়, এরা এই সম্প্রদায়ের মানুষগুলিকে তারা প্রতিনিধিত্ব করছে। আর গঙ্গা, এই পদ্মা, পদ্মা কেবল এই মাত্র এখানে, সেও কিন্তু একটা নদী নয়, বরং মানুষের সুখ দুঃখ একটা নিয়ন্ত্রক ভূমিকা গ্রহণ করে। যে পদ্মা নদী একটা সংস্কারের ধারক বাহক, যেখানে এই উপন্যাসে সমস্ত সার্থকতা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। ৩ নম্বর প্রশ্ন তোমাদের পদ্মা নদীর মাঝি থেকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য উপযুক্ত, যে প্রকৃতি এবং মানুষের দ্বন্দ্ব। অর্থাৎ পদ্মা নদীর মাঝি উপন্যাসে নদী কেবল একটি পটভূমি নয় এবং ভাগ্যবিধাতা, বরং ভাগ্যবিধাতা। পদ্মা নদীর মাঝি উপন্যাসে নদী কেবল একটি পটভূমি নয়, বরং ভাগ্যবিধাতা। আমরা আগেই আলোচনা করেছি যেটা পদ্মার ভাঙন এবং প্রাচুর্য কিভাবে জেলেদের জীবনকে নিয়ন্ত্রণ করেছে আলোচনা করো। অর্থাৎ পদ্মা নদীর মাঝি উপন্যাসে প্রকৃতি এবং মানুষের দ্বন্দ্ব আলোচনা করো। এখানে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসে, ভাষা ভঙ্গি। অর্থাৎ পদ্মা নদীর মাঝি উপন্যাস এ ব্যবহৃত পূর্ববঙ্গের আঞ্চলিক ভাষা। পদ্মা নদীর মাঝি উপন্যাসে ব্যবহৃত ভাষা হল পূর্ববঙ্গের আঞ্চলিক ভাষা। এই ভাষা কিভাবে উপন্যাসের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে তা আলোচনা করো। আর দেখে যাবে যে প্রশ্নটা, পদ্মা নদীর মাঝি উপন্যাসটিকে মহাকাব্যিক উপন্যাস বলা যায় কিনা আলোচনা করো। আর চরিত্র নির্ভর প্রশ্ন থেকে তোমরা করবে কুবের চরিত্র, করবে কুবের ও কপিলা চরিত্রের মনস্তাত্ত্বিকতা এবং তাদের জীবন সংগ্রামের কথা। আর উদ্ধৃতি দিয়ে তোমার যে প্রশ্নগুলো তোমাদের আসে সেটা আমরা একটু বলে দিচ্ছি। ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, ঈশ্বর এখানে থাকেন না। ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে ঈশ্বর থাকেন না। এটি কে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, ব্যাখ্যা করো। পদ্মা যাদের দুহাতে দেয়, পদ্মা যাদের দুহাতে দেয় আবার কেড়েও নেয়, পংক্তিটির অন্তর্নিহিত অর্থ লেখো। এই প্রশ্নগুলো তোমরা করবে। আশা করছি তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আসবে, এর বিকল্প কখনোই প্রশ্ন আসবে না। আর তোমাদের যদি এই ভিডিওটি আজকে তোমাদের মনের মতো যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে, এবং তোমার কলেজের নাম অবশ্যই জানাবে। তুমি এই কলেজ থেকে আমাদের এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল, যে বৃহৎ পরিবার, এই পরিবারে তুমি একজন অন্যতম সদস্য হিসাবে আমাদেরকে উৎসাহিত করবে, এইটুকু আশা প্রত্যাশা রেখে আজ শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নের বাইরে, আমাদের নির্দ্বিধায় আমাদেরকে জানাবে, আমরা তোমার প্রশ্নের উত্তর আমরা দেব, এটি আমাদের অঙ্গীকার।